আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের গল্প প্রণয়বেলায় তোমার আগমন। লেখিকা জেরিন আক্তার। পর্ব ৩। রুদ্র আরমান নেওয়াজের ঘরে এল। তিনি ছেলেকে ডেকেছেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে। সকালে তিনি আরিফ নেওয়াজকে বলে দিয়েছেন রুদ্র ১ মাসের শর্ত নিয়ে এসেছে। অধরার বাবা-মাও ১ মাস পরে রুদ্রর মতামতেই সম্মতি দিবেন। কেননা জোর করে আর কিছু হলেও সংসার তারা করাতে পারবেন না। একটা মাস তারা দেখবেন সম্পর্ক কতদূর গড়ায়। এরপরে না হয় অধরাকে বিয়ে দিয়ে দিবেন অন্য কোথাও। আরমান নেওয়াজ বিছানায় বসেছিলেন। রুদ্রকে ডেকে পাশে বসতে বললেন। রুদ্র বসতেই তিনি গলার কণ্ঠ খাদে নামিয়ে বললেন, রুদ্র, তোমার কি মনের পরিবর্তন হচ্ছে? বলতে চাচ্ছি অধরাকে নিয়ে গি। রুদ্র স্বাভাবিক গলায় বলল, আমার সময় চাই। বেশ, তাই নাও। তবে আমরাও অনেক ভাবলাম তোমার যা ইচ্ছে তাই হবে। কেননা জোর করে তো আর আমরা তোমাকে একটা সংসার চাপিয়ে দিতে পারব না গি। রুদ্র মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ৮ বছরে বাড়িতে ফিরে আসেনি শুধু অধরাকে বিয়ে করার জন্য। ভেবেছিল হয়তো অধরাকে মনে ধরবে না। সেই অনুযায়ী ও অধরাকে দেখেওনি। তবে যেদিন অধরাকে প্রথম দেখেছে তারপর থেকে আর এই মন থেকে সরাতেই পারেনি। মনের মধ্যিখানে বসিয়ে ফেলেছে। রুদ্র উঠে দাঁড়াল। আর বলল, বাবা, এই বিষয়টা এখন বাদ দাও। আমি সময় চাই। ১ মাস পরে আমি আমার মতামত জানিয়ে দিব গু। ঠিক আছে। তুমি যা চাও তাই হবে গু। রুদ্র কথাটা শুনে হুমুমুখে বলে চলে গেল। রুমে এসে শাওয়ার নিয়ে সাদা টি-শার্ট আর কালো প্যান্ট পরে নিল। ওর আবার স্কাই ব্লু রংটা বেশি পছন্দ। সেই হিসেবে শার্ট টি-শার্টও অনেক আছে এই রঙের। এখন সাদা শার্টই পরল। শার্টের কলার ভেঙে চুলগুলো সেট করে নিল। আবারও রেডিসেডি হয়ে বের হল। এখন যাবে সবচেয়ে কাছের বন্ধু ইফতির সাথে দেখা করতে, আবার ওখানে থেকে সব বন্ধুদের সাথে দেখাও করবে, আড্ডা দিবে। ফিরতেও বেশ রাত হতে পারে। রুদ্র সিঁড়ি দিয়ে নেমে নিচে এসে দাঁড়াল। চোখ দুটো তখনও অধরার খোঁজে। অধরা নিচে ছিল না। রুদ্র অধরাকে দেখতে না পেয়ে গভীর শ্বাস ছাড়ল। রুকাইয়া এসে জিজ্ঞাসা করলেন রাতের খাবার দিবেন কিনা। রুদ্র অনীহা জানাল। চলে যাওয়ার আগে ওর মাকে বল চিন্তা না করতে ফিরতে রাত হবে। এদিকে অধরা ব্যালকনিতে বসে ফোন স্ক্রোল করছিল। একটু পরেই শুয়ে পড়বে। হঠাৎ বাহিরে থেকে আরিফ নেওয়াজের ডাক এল। অধরা ব্যালকনি থেকে রুমে এসে বলল, আব্বু, ভিতরে এসো। আরিফ নেওয়াজ ভিতরে এসে বললেন, কি করছ? এই তো ভাবছিলাম শুয়ে পড়ব। কিছু বলবে আব্বু? হুম। শুনলাম সোহা নাকি আজ রুদ্রর কাছে আজকে পড়তে গিয়েছিল। রুদ্রও নাকি তোমাকে যেতে বলেছে? হ্যাঁ আব্বু। তাহলে তো ভালোই। কোচিংয়ে তো পড়ছই। এর পাশাপাশি কোনো কিছু না বুঝলে রুদ্রর কাছে পড়বে। এমনকি আদ্র আছে গু। ঠিক আছে। কোনো পড়া না বুঝলে যাব। আরিফ নেওয়াজ মেয়ের সাথে আরও কিছু কথা বলে বের হয়ে গেলেন। অধরা গভীর শ্বাস ছেড়ে রুমের দরজা বন্ধ করে বিছানায় এল। ঠিক করল কালকে সকালে থেকে রুদ্রর কাছে পড়তে যাবে। না হলে কেউ ছাড়বে না। পরদিন সকালবেলা রুদ্র মাত্রই উঠে ফ্রেশ হয়েছে। এরই মাঝে সোহার ডাক। রুদ্র ভাবল হয়তো পড়তেই এসেছে। আবার রাগও হল অধরা আসে না বলে। অধরার জন্যই বলেছিল যে পড়াবে। কিন্তু ও তো আসেই না। রুদ্র দরজা খুলে সামনে থাকা ব্যক্তিকে না দেখেই বলল, সোহা, ভিতরে আয়। তখনই রুদ্রর চোখ গেল অধরার দিকে। অধরাও এসেছে। তবে ডাক দিয়েছে সোহা। রুদ্রর মুখে হাসি ফুটে উঠল। আয়, ভিতরে আয়। অধরা, সোহা ভিতরে ঢুকল। রুদ্র দুজনের উদ্দেশ্যেই বলল, ব্যালকনিতে গিয়ে বস। আসছি। অধরা রুদ্রর দিকে তাকিয়ে ব্যালকনিতে চলে গেল। রুদ্রর রুমের সাথে ব্যালকনিটা আবার ভালোই বড়। একপাশে বুকশেলফ আছে, সাথে বেতের চেয়ার, টি টেবিল। অধরা এসে ব্যালকনির পর্দাগুলো সরিয়ে দিল। তখনই সূর্যের তীক্ষ্ণ রশ্মি এসে ছড়িয়ে গেল। রুদ্র যে চেয়ারটায় বসবে তার পাশের চেয়ারে অধরা সোহাকে বসাল। রুদ্র এল। নিজের পাশের চেয়ারে সোহাকে দেখে রেগে ফোঁস করে শ্বাস ছাড়ল। কই ভেবেছিল পাশে বসবে। কিন্তু তা আর হল কই? রুদ্র রাগী করল একটু, তবে বুঝতে দিল না।
ও সোহার পাশেই বসে বলল, যে পড়াটা নিয়ে সমস্যা সেটা বের কর। ওদের পড়া শেষ। অধরা আর সোহা চলে যাবে। রুদ্র তখন অধরাকে বলল, অধরা, তোর পরীক্ষা বিকেলে, তাই তো? অধরা পেছনে ফিরল। হুমুঙ্ঘ। রুদ্র নিজের ফোনের দিকে তাকিয়ে বলল, আজকে নিতে যাব। অধরা চোখ বড় বড় করে তাকাল। অনীহা জানিয়ে বলল, নিতে যেতে হবে না, আমি আসতে পারব গু। পাশ থেকে সোহা বলল, আপু, তুমি না করছো কেন? ভাইয়া তো ভালোর জন্যই বলছে গি। অধরা কটমট দৃষ্টিতে তাকালো সোহার দিকে। সোহা ওর তাকানোর মানে বুঝল না। রুদ্র কড়া গলায় বলল, নিতে যাব মানে নিতে যাব। এর বাহিরে কোনো কথা শুনতে চাচ্ছি না। এখন চুপচাপ যা। অধরা কিছু বলবে, কিন্তু রুদ্র চোখ গরম করে তাকিয়ে বলল, যেতে বলেছি, যা। অধরা কিছু বলতে না পেরে হনহন করে চলে গেল। পেছন পেছন সোহাও গেল। অধরা রুমে এসে বিছানায় বসল। সোহা এসে বলল, ভাইয়া যেতে চায়, যাক না গে। অধরা দরজার দিকে তাকিয়ে সোহাকে আস্তে করে বলল, তোর মাথায় আসলেই বুদ্ধি নেই। প্রতিদিন রাকিব দাঁড়িয়ে থাকে, সেটা জানিস না? ভাইয়া গেলে তো রাকিব ঝামেলাও করতে পারে। এমনিতেই দেখিস না কেমন ঘুরঘুর করে। যে কারণে আমি আব্বুকে যেতে বলিনি, আদ্র ভাইয়াকেও বলিনি, আর তুই রুদ্র ভাইকে বললি যে আনতে যেতে। গাধা কোথাকার! সোহা অধরার পাশে বসে বলল, সরি আপু, বুঝতে পারিনি গি। অধরা মনে মনে বল, এখন আর সরি বলে কি লাভ? দেখা যাক কি হয়। আল্লাহ আল্লাহ করে আজকে রাকিব না থাকলেই ভালো হয়। অধরা পরীক্ষা দিয়ে বের হয়ে দেখল রুদ্র গেটের সামনে দাঁড়িয়ে আছে। স্কাই ব্লু রঙের শার্ট, সাথে কালো প্যান্ট, হাতে সানগ্লাস। অধরার কাছে ভালোই লাগল, বলতে খুবই ভালো লাগল। ও রুদ্রকে শুধু স্কাই ব্লু রঙের শার্টই পরতে দেখছে। ভাবল হয়তো এই রং পছন্দ। অধরা এগিয়ে আসতে আসতে আশেপাশে তাকাল। দেখল রাকিব আছে কিনা। যেই দেখল রাকিব নেই, ঠিক তখনই তাড়াহুড়ো করে রুদ্রকে বলল, ভাইয়া চলুন তাহলে গু। রুদ্র আশেপাশে তাকিয়ে বলল, এখনই চলে যাবি? অধরা মিনমিন করে বলল, তাহলে আপনি থাকুন এখানে, মেয়ে দেখুন, আমি চলে যাই। রুদ্র সানগ্লাস পরে বাঁকা হেসে বলল, আর ইউ জেলাস? অধরা নাকমুখ কুঁচকে বলল, কি? কিসের জেলাস? রুদ্র প্রসঙ্গ পাল্টাতে গা ছাড়া ভাব নিয়ে বলল, ও কিছু না, চল তাহলে যাই। হুমহঙ্ঘ। রুদ্র গাড়িতে উঠার আগে আবারও আশেপাশে তাকাল। কিছু তো আছেই যা অধরা লুকাচ্ছে, যা ওকেই বের করতে হবে। আর ওই রাকিব, ওই ছেলেকেও বের করতে হবে। সন্ধ্যায় প্রতিদিনের মতো অধরা আজকেও ওর বাবার জন্য কফি বানাতে কিচেনে ঢুকল। রুদ্র সিঁড়ির উপরে দাঁড়িয়ে ফোন স্ক্রোল করছিল আর ওকেই দেখছিল। ঠিক তখন আদ্র এল। রুদ্রকে পেছনে থেকে বলল, কি করছ? রুদ্র শ্বাস ছেড়ে বলল, হাহ, কি আর করব, আমার রাধুনী চাচাতো বোনকে দেখি গু। ওহ, দেখো দেখো। আদ্র শোন। হুম, বলো। বলছি, অধরা কি সবার জন্যই কফি বানায় নাকি রে? আদ্র বলল, ভাইয়া, ওর কফি খুব এক্সপেন্সিভ। ও শুধু মেজো আব্বুর জন্যই বানায়। মনের ভুলেও অন্য কারোর জন্য বানায় না গে। রুদ্র বাঁকা হেসে বলল, আমার জন্য বানাবে কি? আদ্র ভাবুক গলায় বলল, ও যে জেদি, এমনে বললে বানাবে না, প্রেসার দিতে হবে গি। ঘণ্টা খানিক পরে অধরা আর সোহা কথা বলতে বলতে নিচে এলো। রুকাইয়া আর অনিমা কথা বলছে। আর কেউ ড্রয়িং রুমে নেই। অধরা আর সোহা সোফায় গিয়ে বসল। সোহা টিভি চালু করল। এমন সময় অনিমা সোহাকে ডাকলেন। সোহা উঠে চলে গেল। অনিমা বললেন, তোর রুদ্র ভাইকে এই কফিটা দিয়ে আয়। অধরাকে বললে তো কত বাহানা। সোহা সম্মতি জানাল। ঠিক আছে, দাও। সোহা কফি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগল। অধরাও চট করে উঠে ওর পেছন পেছন গেল। অধরা উপরে এসেই সোহার থেকে কফির মগটা কেড়ে নিয়ে বলল, আমি নিয়ে যাচ্ছি, তুই আমার রুমে যা। সোহা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে গি। অধরা রুদ্রর রুমের সামনে এসে ডাক দিল, ভাইয়া আসব। রুদ্র রেডি হচ্ছিল।
ইফতির সাথে কিছু কেনাকাটা করতে যাবে। অধরার ডাক শুনে ভিতরে আসতে বলল। অধরা ভিতরে ঢুকে রুদ্রর দিকে তাকাল। স্কাই ব্লু রঙের শার্ট পরেছে আর সাদা রঙের প্যান্ট। শরীরে বেশ ভালো মানিয়েছে। চুলগুলোও ভালো করে সেট করছে। অধরার কাছে ভালো লাগল কিন্তু প্রকাশ করল না। বিবেকে বাঁধল। মনে মনে বলল প্রকাশ করলেই দাম বেড়ে যাবে। রুদ্র পেছনে ফিরতেই অধরা বলল, আম্মু আপনার জন্য কফি পাঠিয়েছে গি। ওখানে রাখ। অধরা কফিটা রেখে রুদ্রর দিকে তাকিয়ে রইল। রুদ্র আয়নায় অধরাকে দেখে পেছনে ফিরে তাকাল। অধরা হাত কচলাতে কচলাতে বলল, একটা কথা বলবো। রুদ্র এগিয়ে এল। হ্যাঁ বল। অধরা খানিকটা আশাবাদী হয়ে জিজ্ঞাসা করল, আপনি কি একবারে চলে এসেছেন? মূলত একটা প্রশ্ন করার জন্যই ওর এখানে আসা। রুদ্র কোনো কিছু ভাবল না। আর এই নিয়ে ভাবারও চেষ্টা করল না। স্পষ্ট গলায় উত্তর দিল, হুমুঙ্ঘ। সত্যি? হুমুঙ্ঘ। অধরা একটু খুশি হল। তবে সেদিন যে শুনেছিল রুদ্র আবার চলে যাবে, তাহলে হয়তো সেটা মিথ্যেই ছিল। রুদ্র কফির মগ হাতে নিয়ে ভ্রু উঠিয়ে অধরাকে বলল, তুই বানিয়েছিস কফি? না, আম্মু বানিয়েছে গি। রুদ্র একটা সুযোগ পেল। তৎক্ষণাৎ মর্জি ধরে কফি খেল না। মগটা অধরার হাতে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, নিয়ে যা, খাবো না গি। অধরা জিজ্ঞাসা করল, কেন? রুদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, এমনিই গি। তাহলে যে এত কষ্ট করে নিয়ে এলাম গি। রুদ্র দরজার সামনে এসে ঘাড় ঘুরিয়ে পেছনে অধরার পানে তাকাল। খানিকটা মোলায়েম কণ্ঠে বলল, যেদিন নিজে কষ্ট করে বানিয়ে নিয়ে আসবি সেদিন খাবো গু। অধরার মাথায় ঢুকল না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে ফট করে বলে উঠল, আমি কফি বানাতে পারি না ঘি। রুদ্র বলল, বানাতে পারিস না নাকি বানিয়ে দিতে চাইছিস না? পরপর রুদ্র কাট কাট গলায় বলল, যে পর্যন্ত নিজে বানিয়ে নিয়ে আসবি সে পর্যন্ত এই রুমে যেন কফি না আসে গু। অধরা গোল গোল চোখে তাকিয়ে রইল। রুদ্রকে কিছু বলার আগেই সে রুমের চৌকাঠ পেরিয়ে চলে গিয়েছে। ও তৎক্ষণাৎ তাড়াহুড়ো করে রুদ্রর পিছু নিল। অধরা রুদ্রর পিছু নিয়ে সিঁড়ি পর্যন্ত এল। রুদ্র বুঝতে পারল অধরা ওর পেছন পেছন আসছে। ও পেছন ফিরে দাঁড়াল। অধরাও দাঁড়াল। রুদ্র ভ্রু উঠিয়ে বলল, কিছু বলবি? অধরা থমথমে গলায় বলল, আসলে আমি না আব্বু ছাড়া আর কারো জন্য কফি বানাই না গে। রুদ্র হেয়ালি কণ্ঠে বলল, বেশ ভালো। তুমি বানিয়ে খাওয়াবি কিনা সবই তোর ইচ্ছা। তবে মনে রাখিস আমার রুমে যেন কফি না আসে। আর যদি আসে তাহলে নিজে বানিয়ে নিয়ে আসবি। অধরা হাবার মতো তাকিয়ে রইল। রুদ্র চলে গেল। নিচে এসে মা রুকায়াকে বলে বেরিয়ে গেল গ্যারেজের দিকে। গ্যারেজে গাড়ি দুটো, একটা আরমান নেওয়াজ, আরেকটা আরিফ নেওয়াজের। আরমান নেওয়াজের গাড়িটা আবার নতুন। 15 দিনের মতো হয়েছে বাড়িতে এনেছে। রুদ্র চলাফেরার জন্য এটাই নিয়েছে। কয়েকদিন যাক, দরকার হলে না হয় কিনবে। আর তাছাড়াও একটা গাড়ি পড়েই থাকে। ও গাড়িটা গ্যারেজ থেকে বের করে ড্রাইভ করে চলে গেল। মিনিট 10 পরে সামনে থেকে ইফতিকেও নিয়ে গেল। ইফতি ওর মুখপানে তাকিয়ে বলল, কি রে, এমন মুখ বানিয়ে রেখেছিস কেন? ধুর, আর বলিস না, কিচ্ছু ভালো লাগে না গি। কেন, কি হলো আবার? তোর ওই চাচাতো বোন কি রিজেক্ট করে দিল? না, সেসব না। আসলে মেয়ে মানুষ পটানো ভাই এত সোজা না। ওই অধরাকে বলেছি কফি বানিয়ে খাওয়াবি। ও বলল আমি শুধু আব্বুর জন্য বানাই। তাই বলে এসেছি আমার কাছে কফি এলে তুমি বানিয়ে নিয়ে আসবি। এছাড়া যেন কফি না আসে গে। ইফতি ভাবুক গলায় বলল, বাব্বাহ, এত বড় কথা বললি। তবে শিওর থাক বানিয়ে খাওয়াবে গু। রুদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, না রে, ওর অনেক জেদ। আর ও ওর বাবার জন্যই কফি বানায়, আর কারো জন্য ছুঁয়েও দেখে না গি। ইফতি হেসে বলল, আরে ভাই, চিন্তা করিস না। যে কথা বলে এসেছিস না, খাওয়াবে খাওয়াবে গু। দেখা যাক কি হয়। 1 মাসের মধ্যে এই মেয়েকে পটাতেই হবে। না হলে ওকে বিয়ে দিয়ে দিবে। এখন আর কি করে পটানোর ট্রাই করব বলে দে তো। ইফতি ভাবুক গলায় বলল, শুনেছি মেয়েরা কেয়ারিং পার্টনার পছন্দ করে। সেক্ষেত্রে তুই ওকে সময়ে সময় কল দে।
কল দিয়ে বলবি কি করছ? খেয়েছ কিনা, কিছু লাগবে কিনা ঘ? রুদ্র ভাবল কথাটা। আসলেই তো ভালোই আইডিয়া। ইফতি বলল, নাম্বার থাকলে এখনই কল দে। আছে, দাঁড়াউ। রুদ্র ফোনটা বের করল। কালকে আদ্রর থেকে অধরার নাম্বারটা নিয়েছিল। তবে কল দিতে গিয়ে ওর মাথায় ভূত চাপল। ও ইফতিকে বলল, ইফতি তোর ফোনটা দে তো। তোর নাম্বার থেকে কল দিয়ে একটু শয়তানি করি গি। ইফতি ফোনটা দিল। রুদ্র নাম্বারটা উঠিয়ে বলল, নে তুই কথা বল। ইফতি ফোনটা হাতে নিয়ে বলল, আমি? তুই উ। ভাই কি বলবো? একটু ভালোভাবে কথা বলবি আপনি প্রেমটেম করেন নাকি? এটা সেটা জিজ্ঞাসা করবি উ। ইফতি শয়তানি হেসে বলল, ঠিক আছে। তোর চাচাতো বোনকে না হয় তোর আগে আমি পুটিয়ে ফেলব গো। রুদ্র চোখ পাকিয়ে তাকাল। ইফতি হেসে বলল, সত্যিই পুটিয়ে ফেলব গো। ঠিক তখন অধরা কলটা রিসিভ করল এবং আননোন নাম্বার দেখে সালামও দিল। আসসালামু আলাইকুম। ইফতি স্বাভাবিক কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। অধরা বলছ? হ্যাঁ। কিন্তু আপনি কে? আমাকে তুমি চিনবে না ঘি। অধরা ধরা গলায় বলল, কেন? আপনার বাবা মা কি নাম ঠিকানা কিচ্ছু করে দেয়নি? বিষয়টা তেমন না ঘি। তাহলে কেমন? আসলে অধরা তোমাকে না প্রতিদিন দেখি, কথা বলার চেষ্টা করি কিন্তু বলতে পারি না। অনেক ইচ্ছে করে কথা বলতে কিন্তু কেমন একটা ভয় লাগা কাজ করে কি। অধরা কপাল কুঁচকল। আমাকে কোথায় থেকে দেখেন? আসলে আপনার ধান্দা কি বলুন তো? কি আবার ধান্দা থাকবে? আমি তোমাকে দেখি, তোমার সাথে কথা বলার বাহানা খুঁজি, তুমি কি এর ধান্দা বুঝতে পারোনি? আচ্ছা তুমি কি রিলেশন করো? অধরা এবার বুঝতে পারল এই ছেলের কথার ধরন। ও রেগে গিয়ে বলল, এমন সাথে ওসব ফ্লার্ট মারতে আসবেন না। ফোন রাখুন। না হলে আব্বুকে বলে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করব উ। আরে এমন করে বলছো কেন? কাউকে ভালোবাসো কিনা বলোই না। অধরা টুস করে ফোনটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিল। এসব ছেলেদের ওর ভালো করে চেনা আছে। ওর দরকার নেই এসব। এদিকে ইফতি অধরার নাম্বারটায় আবার কল দিল। যখন বুঝতে পারল নাম্বারটা ব্লক করা হয়েছে তখন ও ভাবলেস কণ্ঠে বলল, কি মেয়েরে বাবা! এত ডেঞ্জারাস! পাত্তাই দিল না গি। রুদ্র হেসে বলল, যাক আলহামদুলিল্লাহ। চাচাতো বোনটা কত ভালো। আর ভাই তোকে থ্যাঙ্কস কে। ইফতি রেগে গিয়ে বলল, এ পর্যন্ত কোনো মেয়ের সাথে এমন করে কথা বলিনি। আর তোর চাচাতো বোন মুখের উপরে ব্লক করে দিল গু। ভালোই করেছে গি। যা থাকবই না। গাড়ি থামা। নেমে যাব গু। আরে সোনা ভাই আমার। রাগ করে না গি। পরদিন সকালবেলা অধরা আর সোহা বাধ্য মেয়ের মতো পড়তে এসেছে। অধরা আজকেও রুদ্রর পাশের চেয়ারটায় সোহাকে বসিয়েছে। পড়াশোনা শেষ হলে রুদ্র আজকেও জানায় ও অধরাকে নিতে যাবে। অধরা আজকে না করল না। কারণ প্রতিদিন না করলে সন্দেহ করতে পারে। যা ও কোনোমতেই করাতে চায় না। পরীক্ষা শেষ করে অধরা বাহিরে এল। সাথে জুই ও রাইমাও আছে। অধরা আশেপাশে তাকিয়ে দেখছে রাকিব আছে কিনা। ঠিক তখন চোখে পড়ল রাকিবকে। সাথে দুটো ছেলেকে নিয়ে এগিয়ে আসছে। অধরা দমে গেল না। সাহস নিয়ে হাঁটা দিল। রাকিব ওর সামনে দাঁড়িয়ে বলল, পরীক্ষা শেষ? অধরা হ্যাঁ বা না কিছুই বলল না। অন্যদিক মুখ করে রইল। রাকিব জুই আর রাইমাকে বলল, এই তোমরা যাও তো। সবসময় অধরার পেছনে পড়ে থাকো কেন? একটু আলাদা হতে দাও না গি। অধরা করা গলায় বলল, এই তোরা কোথাও যাবি না? রাকিব ভ্রু উঠিয়ে পাশের ছেলেটাকে বলল, দেখ দেখ তোদের ভবিষ্যৎ ভাবির কিরকম রাগ। ঠিক আমার মতোই গে। কথাটা শুনে অধরা মুখ ভেঙচি দিল। মনে মনে বল, যদি আব্বুকে বলে দেই না তাহলে তোর কথা বলার শক্তি থাকবে না। রাকিব অধরাকে বলল, সবসময় এত রাগ করো কেন? অধরা আরও রেগে গিয়ে বলল, বাসায় যাব। না হলে দেরি হবে গু। রাকিব ওর দিকে তাকিয়ে হেসে বলল, তাও ঠিক। তাছাড়াও পরীক্ষা দিয়েও তো অনেক টায়ার্ড তাই না? যাও বাসায় গিয়ে রেস্ট নাও।
আর পারলে একবার কল দিও। অধরা ওর কথা শুনে হনহন করে চলে গেল। পেছন পেছন জুই আর রাইমাও গেল। গেটের কাছে এসে দেখল রুদ্র আসেনি। ও জুই আর রাইমাকে বিদায় দিয়ে দাঁড়িয়ে রইল রুদ্রর অপেক্ষায়। ওদিকে রাকিবকে ওর একটা বন্ধু বলল অধরা নাকি গেটের সামনে দাঁড়িয়ে আছে, হয়তো কারো অপেক্ষায়। রাকিব কৌতূহল নিয়ে গেটের সামনে এল। কোনো কথা ছাড়া অধরার থেকে 2 কদম পেছনে দাঁড়াল। আর ওর দিকে তাকিয়ে হাসছিল। রুদ্র এলো গাড়ি নিয়ে। আজকে আবার বেশ হাসিখুশি দেখা যাচ্ছে। ও গাড়ি থেকে নেমে অধরার কাছে এগিয়ে এল। সাথে তীক্ষ্ণ চোখে ওর পেছনে থাকা ছেলেটাকেও খেয়াল করতে ভুল করল না। রুদ্র অধরাকে বলল, গাড়িতে উঠ। অধরা গাড়িতে উঠলেই রুদ্র ওর পাশে এসে দাঁড়াল। অধরার দিকে তাকিয়ে হেসে বলল, কিছু খাবি? উহু। গাড়িতে উঠে আসুন গো। রুদ্র পাশ ফিরে গিয়ে গাড়িতে উঠল। অধরার চোখে পড়ল রাকিবকে। ও তেমন কোনো প্রতিক্রিয়া দেখাল না। রাকিব রাগে ফুঁসতে ফুঁসতে ক্যাম্পাসে ঢুকল। এই দেখে অধরা গভীর শ্বাস ছেড়ে রুদ্রকে বলল, দেরি করলেন কেন? অপেক্ষা করছিলি বুঝি? হুম। আপনিই তো বললেন যে আসবেন গু। যদি না আসতাম তখন কি করতিস? কি আর করতাম, একাই চলে যেতাম গে। রুদ্র গাড়ি স্টার্ট দিল। কিছু দূর আসার পরে একটা জায়গায় গাড়ি থামাল। আসার সময় অনিমা কিছু ওষুধ আনতে দিয়েছিল রুদ্রর কাছে। ও সেগুলোই আনতে একটা ফার্মেসিতে গেল। অধরা বসে আশেপাশে তাকিয়েছিল। মিনিট 10 পরে রুদ্র এলো। ও গাড়িতে উঠে বসল। গাড়ি স্টার্ট দেওয়ার সময় ওর জানালার পাশে এসে দাঁড়ালো একটা পিচ্চি মেয়ে। হাতে তার বেলি ফুলের মালা। রুদ্র জানালার কাচ নামিয়ে নিতেই একটা ফুলওয়ালি মেয়ে বলল, ভাইজান, ভাবির জন্য ফুলের মালা নিবেন? রুদ্র পাশ ফিরে অধরার দিকে তাকাল। অধরা কথাটা শুনেও না শোনার ভান করে অন্যদিকে তাকিয়ে রইল। রুদ্র মুচকি হেসে অধরাকে বলল, ফুল নিবি? অধরা হালকা মাথা নাড়িয়ে বলল, উহু। ও মুখে যতই বলুক নিবে না, কিন্তু ওর ফুলের প্রতি টানটা ছিল। আর ফুল দেখলে কেই বা নিতে চাইবে না। ও ভাবল রুদ্র যদি আরেকবার বলে তাহলে ও নিয়ে নিবে। রুদ্র অধরার চোখের দিকে তাকাল। অতঃপর ঘাড় ঘুরিয়ে মেয়েটাকে বলল, সবগুলো দিয়ে দাও আমাকে গি। মেয়েটা খুশিই হল একটু। বলল, সবগুলা নিবেন ভাইজান? হুমহঙ্গ। রুদ্র মেয়েটার থেকে সবগুলো মালা নিল। অতঃপর ওয়ালেট থেকে চকচকে 1000 টাকার একটা নোট দিয়ে দিল। মেয়েটা এত টাকা নিতে চাইছিল না। অনীহা জানালো কয়েকবার। এরপরে রুদ্রই বলল ও খুশি হয়ে দিয়েছে। রুদ্র ফুলের মালাগুলো অধরার দিকে এগিয়ে দিয়ে হেসে বলল, তুলি এক ফুল। আর তোর জন্য এই ফুল নেই কি? অধরা অনীহা জানালো না। হাতে নিল। ও মনে মনে ফুলগুলো চেয়েছিল, কিন্তু এতগুলো না কিনলেও পারত। একটা হলেই হতো। ও একটা ফুলের মালা হাতে পড়ে রুদ্রকে বলল, একটা কিনলেই তো পারতেন। সবগুলো নিয়ে নিলেন কেন? নষ্ট হবে না? উত্তরে রুদ্র বলল, নষ্ট হলে হোক, মেয়েটার কাছে থাকলেও তো নষ্ট হতো। তাই নিয়ে নিলাম। আর সবগুলো নেওয়ায় হয়তো মেয়েটা একটু বিশ্রাম নিতে পারবে গে। অধরা রুদ্রর কথা শুনে একটু মুগ্ধই হল। রুদ্রকে দূর থেকে যতটা কঠোর ভেবেছিল ঠিক অতটাও কঠোর নয়। মনের দিক থেকেও ভালো আছে। রুদ্র কি যেন একটা ভেবে ফট বলল, আচ্ছা অধরা, এই ফুলগুলো কি নিয়ে আবার সোহাকে দিবি? অনেকগুলোই তো আছে। দুটো দিবনি? রুদ্র নীরের দৃষ্টিতে সামনে তাকিয়ে বলল, সব জিনিসই কি ভাগ করে দিস ওকে? হুমুঙ্ঘ। কেন? বোন হয়তো আমার। ওকে আমি না দিলে কে দিবে? ভালোই। তবে ফুলগুলো দিস না ঘি? অধরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? রুদ্র গভীর গলায় বলল, বলতে গেলে ধরে নে এটা তোর কাছে আমার ছোট্ট একটা আবদার। আমার কিনে দেওয়া ফুলগুলো তুমি নিজের কাছেই রাখিস গো। অধরা মনে মনে বললামই এমনিতেও দিতাম না, বুঝলেন? রুদ্র পরপর বলল, আমার আবদার কি রাখবি না? অধরা ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমার কাছেই রাখব। রুদ্র ওর ডান হাতটা অধরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, প্রমিস কর। অধরা ইতস্তত হয়ে হাত রেখে বলল, ঠিক আছে।
প্রমিসকু। প্রথমবার অধরার হাতে হাত রাখতে পেরে রুদ্রর একটু আনন্দেই লাগল। আপাতত এই আনন্দটা মনের মধ্যে চাপা দিয়ে গাড়ি ড্রাইভে মনোযোগ দিল। গাড়িটা মিনিট ২০ পরে নেওয়াজ বাড়িতে এসে থামল। অধরা নেমে চলে গেল ভিতরে। রুদ্র গাড়িটা পার্ক করল না। গাড়িতে থেকে নেমে ফোন হাতে নিয়ে স্ক্রল করতে করতে বাড়ির ভিতরে ঢুকল। রাত তখন 9:20। অনিমা আর রুকাইয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন। আর টুকিটাকি সংসারের কথা আলোচনা করছিলেন। একটু পরেই রুমে চলে যাবেন। পাশে অধরা বসে সোহাকে মেহেদি পরিয়ে দিচ্ছিল। ওদিকে সিঁড়ির উপরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে অধরাকে দেখছে রুদ্র। কেউই খেয়াল করছে না বা কারো ধারণাতেই নেই রুদ্র ওখানে দাঁড়িয়ে আছে। রুদ্র ভাবতে লাগল কি করে একটু অধরাকে কাছে আনা যায়। ঠিক করল নিচে গিয়ে অধরাকে বলবে মাথাটা একটু ম্যাসাজ করে দিতে। তাছাড়া আর তেমন কোনো আইডিয়া মাথায় আসছে না। যেই ভাবা সেই কাজ। রুদ্র নিচে নেমে সোফায় বসল। আর সোহাকে বলল, সোহা মাথাটা সেদিনের মতো একটু ম্যাসাজ করে দিত। অধরা অমনি রুদ্রর দিকে তাকাল। মনে মনে বলল, সেদিন কি সোহা ম্যাসাজ করে দিয়েছিল? আমি নিজেই তো দিয়েছিলাম। আর কি মিথ্যে কথা বলছে? আর উনি কি দেখতে পাচ্ছে না সোহার হাতে মেহেদি? সোহা হাত উঠিয়ে বলেই উঠল, ভাইয়া দেখো আমার হাতে মেহেদি। আর সেদিন তো অধরা আপুই তোমাকে মাথা ম্যাসাজ করে দিল ভালো করে। আপুকে বলো। পাশ থেকে অনিমা মেয়েকে বললেন, অধরা রুদ্র কি বলছে শোন। সেদিনের মতো মাথাটা ম্যাসাজ করে দেগি। অধরা মেহেদি রেখে উঠে রুদ্রর পেছনে এসে দাঁড়াল। আলতো করে হাত রাখল রুদ্রর কপালে। এর একটু পরে অনিমা আর রুকাইয়া চলে গেলেন। সোহারও ভালোই ঘুম পাচ্ছে। ঘুম ঘুম মুখশ্রী নিয়ে বলল, আপু আমার না ঘুম পাচ্ছে। চলে গেলাম। আর একটু থাক। আমাকে ফেলে চলে যাবি? আপু খুব ঘুম পাচ্ছে গি। রুদ্র বলল, যা গিয়ে ঘুমা। ওকে বলার কি আছে? রাতে কি ওকে নিয়ে ঘুমাবি? সোহা চলে গেল। বেচারি অধরা শেষে একাই রইল। রুদ্র চোখ বন্ধ করে বলল, এই শোনো না অধরা। হ্যাঁ বলো। কালকে ঘুরতে যাবি? আমার পরীক্ষা আছে কালকে গি। পরীক্ষা দিয়ে সন্ধ্যার পরে যাব। বাড়ির সবাই কি মনে করবে? কি বলে নিয়ে যাবেন? ওটা আমার উপরে ছেড়ে দে। শুধু বল তুই যাবি কি না। কিন্তু আব্বু যদি কিছু বলে? রুদ্র গম্ভীর কণ্ঠে শুধাল, বললাম তো আমি সামলে নিব। তুমি যাবি কিনা সেটা বল। অধরা নিশ্চুপ হয়ে কিছুক্ষণ পরে উত্তর দিল, ঠিক আছে যাব। আর সোহাকে সাথে নিবেন? রুদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, সকালে বলবো। ঠিক আছে গি। এরপরে দুজনেই নিশ্চুপ। আধ ঘণ্টা পার হল। অধরার হাত ব্যথা করতে শুরু করল। সাথে ওর ঘুমও পাচ্ছে। ও বলল, রুদ্র ভাই এখন না ঘুম পাচ্ছে। চলে যাই। রুদ্র চোখ বন্ধ করেই বিড়বিড় করে বলল, চলে গেলেই তো গেলি। আবার সেই সকালে দেখা পাব। অধরা রুদ্রর বিড়বিড় করে বলা কথাগুলো শুনতে পেল। রুদ্র চোখ খুলতেই অধরা বলে উঠল, কি বললেন আপনি? রুদ্র উঠে দাঁড়িয়ে বলল, সকালে পড়তে আসিস। গেলাম। অধরা রুদ্রর যাওয়ার পানে তাকিয়ে বিড় করে বললে, এতক্ষণ মাথা টিপে দিলাম তখন ভালো লাগল, আর এখন রেখে চলে যাচ্ছে। এরপরে শুধু বইলেন তখন মাথা না গলা টিপে দিব। রুদ্র সিঁড়ির মাঝখানে গিয়ে থেমে অধরার দিকে তাকিয়ে বলল, বকা বাদ দিয়ে ঘুমাতে যা। আবার কালকে। এখন থেকে এটা তোর চাকরি বুঝলি। অধরা মুখ ভেঙচি দিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকল। ফ্রেশ হয়ে বের হয়ে বিছানায় এসে বসল। আবার নেমে গেল বিছানায় থেকে। রিডিং টেবিলে এসে সেই বেলি ফুলের মালাগুলো নিয়ে বিছানায় এলো। সবগুলো মালা হাতে পড়ে শুকে শুকে তার সুবাস নিচ্ছিল। ঠিক তখন মনে পড়ল রুদ্রর কথা। তখন ফুলগুলো দিয়ে আবদার করে বলেছিল, ফুলগুলো তোর কাছে রাখিস। অধরা ভাবতে ভাবতে অজান্তেই মুচকি হাসল। মনে মনে বললামই এমনেও ফুলগুলো দিতাম না। তবুও একটু নাটক করার দরকারই ছিল। না হলে আপনার দাম বেড়ে যেত। ও ফুলের মালাগুলো হাত থেকে খুলে বালিশের কাছে রেখে শুয়ে পড়ল। কত কত ভাবনা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল।
সকালবেলা অধরা আর সোহা রুদ্রর কাছে পড়তে এসেছিল। আজকেও অধরা রুদ্রর পাশে সোহাকেই বসিয়েছিল। রুদ্র অনেক ভেবে দেখল কালকে থেকে ও আর সোহাকে বসতে দিবে না। ওকেই কিছু একটা করতে হবে, না হলে প্রতিদিন এমনই হবে। আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ চলে গেলেন অফিসে। সাথে সোহাও গেল। ওকে কলেজে নামিয়ে দিয়ে উনারা অফিসে চলে যাবেন। আদ্র আজকে অফিসে যায়নি, ভার্সিটিতে যাবে বলে। ও রেডিসেডি হয়ে নিচে এলো। রুদ্রও নামল। অধরা খাবার টেবিলে বসে খাচ্ছিল। রুদ্র গিয়ে বসল খাবার টেবিলে। আর আদ্র এগিয়ে গিয়ে অধরার চুল টান দিয়ে পাশের চেয়ারে বসল। অধরা ওর দিকে তাকিয়ে বলল, ভাইয়া, চুল টান দিলে কেন? আদ্র কপাল কুঁচকে বলল, আমি দিয়েছি? তোর চুলই তো আমার হাত দেখে টান দিল গু। পাশ থেকে রুকাইয়া আদ্রর কাঁধে হালকা চাপড় মেরে বললেন, এই তুমি শুধু শুধু ওকে জ্বালাস কেন বলতো? খেতে দে মেয়েটাকে গু। অধরা বলল, ঠিক বলেছ বড় আম্মু। ভাইয়া সবসময় এমন করে কি? আদ্র গা ছাড়া ভাব নিয়ে রুদ্রকে শুনিয়ে অধরাকে বলল, আমি এমন না করলে কে করবে? আমিই তো তোর ভবিষ্যৎ। তুই শ্বশুরবাড়ি যাবি, তোকে নিয়ে আসব। তোর কিছুর দরকার হলে তুমি কল দিবি, আমি অমনি চলে যাব। আবার তোর বাড়িতে গেলে ভালোমন্দ রেঁধে খাওয়াবি গি। কথাটা শেষ হওয়ার সাথে সাথে রুকাইয়া, অনিমা আর আদ্র তাকালো রুদ্রর দিকে, দেখতে যে রুদ্রর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা। রুদ্র অধরার দিকে তাকিয়ে যখন দেখল সবাই ওর দিকেই তাকিয়ে আছে তখন বিষম খেয়ে উঠল। রুকাইয়া আদ্রকে কিছু ইশারা করলেন, যার পরনাই আদ্র অধরাকে বলল, কি রে, তোর শ্বশুরবাড়ি গেলে আদরত্ন করবি না? রুদ্র গলা খাকারি দিয়ে মাকে বলল, মা খেতে দাও। রুকাইয়া রুদ্রকে খাবার বেড়ে দিতে দিতে আদ্রকে বললেন, এখন এত কথা বলা বাদ দিয়ে খা, এরপরে যত ঝগড়া করার করিস গু। তিনজনেই নিশ্চুপ হয়ে খেতে লাগল। অধরা খেয়ে আগে চলে গেল। এরপরে রুদ্র। আদ্র উঠে বেসিনে থেকে হাত ধুয়ে এসে দাঁড়াল। রুকাইয়া ছেলের দিকে টিস্যু এগিয়ে দিয়ে বললেন, এখনকার মতো যেভাবে ওদেরকে খোঁচা মেরে কথা বললি না, এরপরে ওদেরকে এমন কথাই শোনাতে হবে গু। আদ্র বলল, তাই করতে হবে। ভাইয়ার সামনে বারবার অধরার বিয়ের কথা বলতে হবে। তাহলে তো একটু নরম হবে। যদি 1 মাসে কিছু না হয় তাহলে দেখবে মেঝো আব্বু সত্যিই অধরাকে বিয়ে দিয়ে দিবে গু। অনিমা চেয়ারে বসে বললেন, আদ্র ঠিকই বলেছে ভাবি। অধরার বাবা নিজেকে হাসি খুশি দেখাচ্ছে ঠিকই, কিন্তু উনার ভিতরেও একটু রাগ আছেই। প্রকাশ করেন না ঠিকই, কিন্তু আসলেই তিনি রেগে আছেন গু। রুকাইয়া বললেন, তা তো রেগে আছে জানি, আর রেগে থাকবেই না কেন? এই ছেলেটা অধরার দোষ দিয়েই তো দেশে আসেনি। ভাইয়ের জায়গায় আমি থাকলেও আমারও রাগ হতো। আদ্র ঘড়ির দিকে তাকিয়ে বলল, মা আসি, দেরি হয়ে যাবে গু। যা, সাবধানে থাকিস গু। ঘ। বেলা 12টা। রুদ্র শাওয়ার নিয়ে বসে আছে। কোনো কাজ নেই তাই বোরিংও লাগছিল। মাথায় এলো অধরার কথা। অধরা একটু পরে যাবে কলেজে, ওকে দিয়ে আসলে মন্দ হবে না। রুদ্র রুম থেকে বেরিয়ে অধরার রুমের দিকে গেল। এই বলতে যে তোকে আজকে দিয়ে আসব। এখন না বলে এলে অধরা আবার চলে যাবে। রুদ্র অধরার রুমের সামনে এসে দেখল দরজা খোলা। অধরাকেও দেখা যাচ্ছে না। রুদ্র ডাক না দিয়েই রুমে প্রবেশ করল। এভাবে কারো ঘরে ঢোকা মোটেও উচিত না, তবুও ও সাহস নিয়েই ঢুকল। অধরার কথা শোনা যাচ্ছে ব্যালকনিতে। রুদ্র চুপি চুপি ব্যালকনির দরজার কাছে গিয়ে দাঁড়াল। অধরা তখন কথা বলছিল জুইয়ের সাথে। টপিকটা ছিল রাকিবকে নিয়ে। জুই বলছিল, অধরা দেখবি আজকেও ওই রাকিব এসে কথা বলবে গি। অধরা বলল, ওর আর কাজ কি? সবসময় এসে ন্যাকা ন্যাকা কথা বলবে। জুই শোনো, কালকে যে তোরা চলে গেলি না তখন রুদ্র ভাই আমাকে নিতে গিয়েছিল। রাকিব রুদ্রকে দেখে শুধু রাগে ফুঁসছিল গু। রুদ্র এবার শিওর হল ওইটাই রাকিব। ও কালকেও আন্দাজ করেছিল এমন কিছুই, আর শেষে তাই হল। তবে আজকে থেকে ওই ছেলেকে দেখে নিবে, প্রতিদিন ডিস্টার্ব করা বের করবে। রুদ্র কয়েক কদম পিছিয়ে গলা খাকারি দিয়ে অধরাকে ডাকল। অধরা, কই রে? অধরা রুদ্রর ডাক শুনে জুইকে বলল, জুই, পরে কথা হবে, ঠিক টাইমে আসিস।
রাখছি উ। ঠিক আছে গি। অধরা রুমে ফিরে রুদ্রকে বলল। হ্যাঁ ভাইয়া বলো উ। কি করছিলি? ওই বান্ধবীর সাথে একটু কথা বলছিলাম গে। ওহ, কোনো বান্ধবী? ওই যে জুই উ। ওহ গ। কিছু বলবেন? হুম। পরীক্ষা দিতে যাবি কখন? একটু পরেই গি। আমি দিতে যাব গু। আপনি যাবেন? রুদ্র ভ্রু উঠিয়ে বলল। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে। রেডি হয়ে ডাক দিস উ। আচ্ছা গি। রুদ্র চলে গেল। অধরা ফোনটা রেখে রিডিং টেবিলে এসে বসল পড়া রিভাইজ দিতে। পরীক্ষা আর দুটো আছে। আজকে আর কালকে, তাহলেই শেষ। রুদ্র অধরাকে নিয়ে কলেজে এলো। অধরা গাড়ি থেকে নামার পরে রুদ্রও নামল। জুই অধরাকে দেখে এগিয়ে এলো। একই সাথে জুই রুদ্রকেও দেখল। আর বলল। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ। তুমি ভালো আছো? হুমুঙ্ঘ। এরপরে অধরা জুইকে সাথে নিয়ে চলে গেল। রুদ্র সানগ্লাস পরতে পরতে আশেপাশে তাকিয়ে রাকিবকে খুঁজল। যদি ওকে পায় আর যদি রাকিব আল্লাহ আল্লাহ করে নিজে থেকে কোনো কথা বলে তাহলে রুদ্র ওকে একটা ধোলাই দিতে পারবে। ও আরও 10 মিনিট অপেক্ষা করল কিন্তু রাকিবকে পেল না। তাই চলে এলো। রুকাইয়া দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিলেন। রুদ্র অধরার কলেজে থেকে বাড়িতে ফিরে প্রথমেই ওর মাকে খুঁজল। একটা গুরুত্বপূর্ণ কথা বলবে। রুদ্র ওর মায়ের রুমের সামনে এসে ডাকল। মা, ঘরে আছো কি? হ্যাঁ। ভিতরে আয় উ। রুদ্র ভিতরে ঢুকল। রুকাইয়া উঠে বসলেন আর বললেন। একটু শুয়েছিলাম রে। এখানে আয় বস। রুদ্র গিয়ে ওর মায়ের পাশে বসল। খানিকটা আবদার করে বলল। মা, আমার একটা কাজ করে দেবে? কি কাজ বল? রুদ্র অবলীলায় বলে উঠল। মা, আজকে না অধরাকে বলেছি ওকে নিয়ে ঘুরতে যাব। ও পরীক্ষা দিয়ে এলেই যাব। এতে মেজো আব্বু কিছু হয়তো বলতেও পারে। এমনিতেই মনে হয় আমার উপরে তিনি রেগে আছেন, এত বছর উনার মেয়ের দোষ দিয়ে বাড়ি আসিনি বলে। তুমি একটু ম্যানেজ করে দাও না, যাতে ওকে নিয়ে বাহিরে যেতে পারি গিয়ে। রুকাইয়া ছেলের দিকে তাকিয়ে হাসলেন। রুদ্র বলল। তুমি হাসছ? বলো না কি করে নিয়ে যাব উ। তিনি একটু মশকরা করেই বললেন। কি করে আবার? গাড়ি করে নিয়ে যাবি উ। মা, সিরিয়াস কথা বলছি। তুমি মজা করছ। ওকে নিয়ে যেতে তো একটা কারণ দেখানো লাগবে, কিন্তু কি কারণ দেখাবো? রুকাইয়া মিনিট 2 ভাবলেন। এরপরে বললেন। আমিও তো কোনো কারণ বের করতে পারছি না। আদ্রকে ডাক। ওই বের করে দেবে গি। রুদ্র বলল। ঠিক বলেছ, আদ্র থাকতে আমার আর এত চিন্তা কিসের? রুদ্র রুমের দরজার কাছে গিয়ে আদ্রকে ডাকল। আদ্র এসে বলল। কি হয়েছে ভাইয়া? মা ডাকছে, ভিতরে আয়। আদ্র ভিতরে ঢুকল। রুদ্র ওকে বসিয়ে সব কথা বলল। আদ্র কিছুক্ষণ ভাবল। এরপরে বলল। ভাইয়া, তুমি জাস্ট বলবে আমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাবে। এরপরে তোমরা তোমাদের মতো যাবে আর আমি সোহাকে নিয়ে অন্য জায়গায় যাব। আর সোহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলে ওর আর কোনো কথাই থাকবে না। পেটুকটায় খাওয়ার তালেই থাকবে গি। রুদ্র হেসে বলল। ভালো আইডিয়া তো। থ্যাংক ইউ ভাই উ। অধরা পরীক্ষা দিয়ে এসে দেখল রুদ্র আগেই দাঁড়িয়ে আছে। তবে গেট থেকে একটু দূরে। অধরা রুদ্রর কাছে এসে দাঁড়াল। আস্তে আস্তে প্রায় সব স্টুডেন্টই চলে গেল। রুদ্র দাঁড়িয়ে আছে তো আছেই। নড়ছেই না। অধরা বলল। কি হলো, যাবেন না? যাব। একটু দাঁড়া। অধরা প্রশ্ন করল। কেন? রুদ্র বাঁকা হেসে বলল। আরে কয়েকটা মেয়েকে দেখতে দেখি। অধরার রাগ হল। বুকে হাত গুজে অন্যদিক ফিরে দাঁড়িয়ে রইল। এই সময় এলো রাকিব। অনেকক্ষণ ধরে অধরা আর এই ছেলেকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে না এসে পারল না। রাকিবের সাথে আবার 2টা ছেলেও আছে। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। রাকিব এসে অধরাকে জিজ্ঞাসা করল। অধরা বাড়ি যাবে না? যাব উ। আর এই ছেলেকে অধরা? অধরা রুদ্রর দিকে তাকিয়ে রইল। এমনই একটু আগে রুদ্রর বলা কথায় রাগ উঠে আছে আর এখন রাকিবের কথা শুনে ওর গা পিত্তি জ্বলে উঠছে।
রুদ্র করা গলায় অধরাকে বলল, গাড়িতে উঠো, ফিরতে হবে গু। অধরা রুদ্রর মুখে তুমি সম্বোধন শুনে আরও অবাক হল। চুপচাপ গাড়িতে উঠে বসল। এবার রুদ্র রাকিবের দিকে তাকিয়ে বলল, তো কি যেন বলছিলে? কি হন আপনি অধরার? রুদ্র এগিয়ে এসে বলল, জামাই হই জামাই উ। কথাটা অধরা শোনেনি। এই শুনে রাকিব বলল, কি? ওর তো বিয়ে হয়নি। মিথ্যে কেন বলছেন? তোমার সাথে মিথ্যে হলে কি লাভ আমার? আর অধরাকে নিয়ে কথা বলার রাইট পাও কই থেকে? ভালোবাসি ওকে কি? রুদ্র খামচে ধরল রাকিবের শার্টের কলার। অধরা গাড়িতে থেকে দেখেও কিছু বলল না। মনে মনে এই চেয়েছিল। রুদ্র মুখোমুখি হয়ে দাঁত চেপে হিসিয়ে বলল, জিভ টেনে ছিঁড়ে ফেলব অধরাকে নিয়ে কথা বললে। শুনেছি তুমি ওকে ডিস্টার্ব করিস, আর কেন করিস তাও জানি। কালকে দেখেছি, আজকেও দেখলাম, তবে ফার্দার যদি ওর আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। আর যদি ভেবে থাকিস আমার দৌড় এতটুকুই, তবে সেটা ভুল। আমার ফ্যামিলি ভালো বলে যে আমিও ভালো সে যে তোকে ছেড়ে দেব তা না। একদম কলিজা ছিঁড়ে ফেলব। ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, তোকে যেন অধরার আশেপাশে না দেখি গু। পাবলিক প্লেস বলে রুদ্র কথাগুলো বলে ছেড়ে দিল। রাকিব রাগে হিরহির করে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেল। রুদ্র সানগ্লাসটা পরে গাড়িতে উঠে এল। অধরাকে বলল, মিথ্যে বলেছিলি কেন? সেদিন বলেছিলি তো ওই ছেলেকে নিয়ে খেপায়। ছেলেটা যে তোর সিনিয়র আর ডিস্টার্ব করে তা তো দেখলামই। বাড়িতে বলিসনি কেন? অধরা সিট বেল লাগিয়ে বলল, আব্বুর যা রাগ, ওকে মেরেই ফেলত উ। রুদ্র মুখ বেঁকিয়ে বলল, মেরেই ফেলত? মারলে মারত, তোর দর্দ লাগছিল কেন? এতে অধরা কিছু বলল না, গুমট বেঁধে রইল। এভাবেই কোনো কথা ছাড়াই দুজনে বাড়িতে চলে এল। সন্ধ্যার পরে অধরা, সোহা, আদ্র রেডি হয়ে ড্রয়িং রুমে বসেছিল রুদ্রর অপেক্ষায়। রুদ্র এলে ওরা সবাই বেরিয়ে গেল। রুদ্রর খেয়ালে এলো অধরা বোরখা আর সুন্দর করে হিজাব বেঁধেছে। বাহ, ভালোই লাগছে ওর কাছে। চারজনই বেরিয়ে গেল। গাড়ির কাছে এসে রুদ্র আর আদ্র সামনে বসল। অধরা আর সোহা দুই বোন পেছনে। কিছু দূর যাওয়ার পরে রুদ্র গাড়ি থামাল। আদ্র নেমে গিয়ে সোহাকে বলল, এই সোহা, নাম তো গু। সোহা বলল, কেন? কাজ আছে। আয়। সোহা নামল। অধরাও নামতে নিলে আদ্র বলল, তুই নামছিস কেন? তুলি থাক, আমি আর সোহা একটু আসছি গু। অধরা বলল, ঠিক আছে গি। তৎক্ষণাৎ রুদ্র গাড়ি নিয়ে চলে গেল। অধরা এগিয়ে এসে বলল, ওরা কোথায় যাবে? আর আমরাই বা কোথায় যাচ্ছি? রুদ্র ঘাড় ঘুরিয়ে বলল, তোকে নিয়ে ঘুরতে যাব বলেছিলাম না, তাই যাচ্ছি। ওরা সাথে যাবে কেন? তাহলে ওরা কোথায় থাকবে? রুদ্র নিরেট কণ্ঠে বলল, ওদেরকে নিয়ে চিন্তা বাদ দিয়ে একটু তো আমার জন্যও চিন্তা করতে পারিস ক। অধরা তাজ্জব বনে গেল। ও কি জিজ্ঞাসা করল আর রুদ্র কি উত্তর দিল? ও শেষে চুপচাপ বসে রইল। রুদ্র লুকিং গ্লাসে অধরার দিকে তাকিয়ে বলল, চুপ হয়ে গেলি কেন? কথা বল। কি বলবো? কোথায় যাবি? যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলুন গু। ওহ, তাহলে চল। রুদ্র অধরাকে নিয়ে একটা উন্নতমানের রেস্টুরেন্টে এল। ছাদেই প্লেসটা। অসম্ভব সুন্দর। অধরা নিশ্চুপ হয়ে রুদ্রর পেছন পেছন ঢুকল। রুদ্র একটা টেবিল বুক করল। মিনিট 10 পরে সেখানে ইফতিও এল। তবে ও অধরাকে দেখে কেমন একটা গুমট বেঁধে এসে দাঁড়াল। কালকেই অধরা ওকে মুখের উপরে ব্লক করে দিয়েছিল, ভাবতেই ওর যেন কেমন লাগল। রুদ্র অধরাকে বলল, অধরা, তুমি তো ইফতির কথা শুনেছিসই। ও হচ্ছে ইফতি, আমার বন্ধু গু। একই সাথে রুদ্র ইফতিকে বলল, ইফতি ও অধরা আমার মেজো চাচার মেয়ে গি। ইফতি শয়তানি হেসে বলল, আসসালামু আলাইকুম ভাবি গু। অধরা নাকমুখ কুঁচকে নিল। রুদ্র তড়িৎ চোখে ইফতির দিকে তাকাল। ইফতি রুদ্র আর অধরাকে কিছু বলার সুযোগ দিল না। বলল, সরি ভাবি না আপু, আসলে ভুল করে বলে ফেললাম। অধরা আপু কিছু মনে করবেন না গি। অধরা হালকা হাসল। রুদ্র বলল, তুই বস। ইফতি ফোনটা বের আশেপাশে তাকিয়ে বলল,
তোরা কথা বল। আমি একটু ফোনে কথা বলে আসছি গু। যাও। রুদ্র বসে পড়ল, অধরার দিকে তাকিয়ে বলল। তো কি খাবি, অর্ডার কর। অধরা অনীহা জানাল। আপনার যা ভালো লাগে তাই অর্ডার করুন গো। আমি কি অর্ডার করব? তুইই কর। অধরা মেনু কার্ড দেখছিল। রুদ্র বলল। আচ্ছা অধরা, তোকে একটা কথা বলবো। বলুন হু। আচ্ছা, তুই আমাকে মিস করেছিস এতগুলো বছর? মানে আমি যে এতগুলো বছর আসিনি, তোর আমার কথা মনে পড়েনি? মিস করিসনি? অধরা এই একটা সুযোগ পেল রুদ্রকে কথা শোনানোর। এতগুলো বছরের রাগ আজ ঝাড়বে। অধরা মুখ ভেঙচি দিয়ে বলল। মিস করব কেন? আপনি তো আমার দোষ দিয়েই বাড়িতে আসেননি গিয়ে। রুদ্র হেয়ালি করে বলল। আরে তোকে তখন দেখেছিলাম না, তাই তোর দোষ দিয়েছিলাম। এখন তো অন্য ব্যাপার হয়ে গিয়েছে গু। অধরা দুই দৃষ্টিতে তাকাল। কি ব্যাপার হয়ে গিয়েছে? ও তুই বুঝবি না। কি খাবি, অর্ডার কর। বলবেন না? পরে বলবো। এখন কিছু খেয়ে নেই। দে মেনু কার্ড দেখে। এদিকে আদ্র সোহাকে নিয়ে ঢুকল আরেকটা রেস্টুরেন্টে। সোহা বসে জিজ্ঞাসা করল। ভাইয়া, ওরা কি আমাদের রেখে চলে গেল? আদ্র বলল। রুদ্র গিয়েছে অধরাকে নিয়ে আলাদা করে সময় কাটাতে। ওদের ঘোরাফেরা শেষ হলে ওরা আবার নিয়ে যাবে, চিন্তা করিস না। আর কিছু খেলে অর্ডার কর। সোহা খুশি হয়ে বলল। করব। কর। তবে বেশি কিছু অর্ডার করলে পিটাবো ধরে কি? সোহা ঠোঁট উল্টিয়ে বলল। অমন করো কেন? আজই তো। ঠিক আছে গি। আদ্র ওয়েটারকে ডেকে সোহাকে বল কি খাবে অর্ডার করতে। সোহা যা যা খাবে তা ওয়েটারকে বলল। ওয়েটার চলে যেতেই আদ্র ফোনটা বের করে কারো সাথে চ্যাট করায় ব্যস্ত হয়ে পড়ল। সোহা গলা উঁচিয়ে জিজ্ঞাসা করল। কারো সাথে চ্যাট করছ? হুম। কে? আদ্র গম্ভীর কণ্ঠে বলল। আছে একজন। সোহা আর আগ্রহ নিয়ে বলল। মেয়ে না ছেলে? আদ্র কিছু একটা ভাবল, এরপরে বলল। মেয়ে কি? সোহার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অতঃপর আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করল না। চুপচাপ বসে রইল। কি জন্য চুপচাপ রইল আদ্র টের পেল। তবে গা ছাড়া ভাব নিয়ে বসে রইল। ওয়েটার এসে খাবার দিয়ে গেল। সোহা তখনও চুপচাপ। আদ্র জিজ্ঞাসা করল। কি রে, খা? খাব না গি। কেন? খিদে নেই। ভালো লাগছে না গি। তাহলে অর্ডার করলি কেন? খাচ্ছি গু। রাত 10টা 15। রুদ্র অধরাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠল। অধরা এবার নিজে থেকেই রুদ্রর পাশে বসল। এখন ওরা আদ্র আর সোহার কাছে যাবে। তাও আধ ঘন্টার মতো লাগবে। আর বাড়িতে ফিরতেও ওদের ভালোই রাত হবে। রুদ্র ওর মাকে আর অধরার মাকে জানিয়ে দিল রাত হবে ফিরতে। রুদ্র এক হাতে স্টিয়ারিং ও উপর হাতে ফোন নিয়ে কল দিল আদ্রকে। হ্যালো ভাইয়া, তোমাদের আসতে কতক্ষণ লাগবে? এই আসছি। আর একটু ওয়েট কর গু। ঠিক আছে। একটু তাড়াতাড়ি আসো, না হলে আবার ফিরতে দেরি হবে গু। হুম ঘু। রুদ্র ফোনটা ডেস্কে রাখতেই অধরা বলল। ওদের সাথে নিয়ে এলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? রুদ্র শ্বাস ছেড়ে বলল। আমার দরকার তোকে নিয়ে ঘোরা, ওদের কেন সাথে নিয়ে আসব? ইফতিকে নিয়ে এলেন যে? ওটা আমার বন্ধু। হুহ, ভাই বোনদের নিয়ে যেতে অসুবিধা। আর বন্ধুকে সাথে নেওয়া সেটা কিছু না গিয়ে। রুদ্র ধমক দিয়ে বলল। এই চুপ করবি। সবসময় বেশি বেশি কথা বলতে হবে। আমার সামনে থাকলে চুপ করে থাকবি। অধরা রেগে গিয়ে অন্যদিক ফিরে তাকিয়ে রইল। বেশ, ও যখন এত কথা বলে তাহলে এরপরে থেকে আর কথাই বলবে না। চুপচাপই থাকবে। অধরা সিটে হেলান দিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুম এসে পড়ল। রুদ্র খেয়াল করল অধরা ঘুমিয়ে গিয়েছে। ও আদ্রদের কাছে আসা পর্যন্ত অধরাকে দেখতে দেখতেই ড্রাইভ করল। আদ্র আর সোহা রাস্তার পাশে দাঁড়িয়েছিল। রুদ্র গাড়ি নিয়ে এসে ওদের উঠতে বলল। সোহা আগে গাড়িতে উঠল, এরপরে আদ্র। আদ্র অধরাকে ঘুমিয়ে থাকতে দেখে ডেকে বলল। এই কি রে? ঘুরতে গিয়ে ঘুমিয়ে পড়েছিস? এই দেখ বাড়িতে চলে এসেছি গু। অধরা উঠল না। আদ্র আর কিছু বলল না। সোহা ওর মতো বসে আছে।
আদ্রর দিকে ঘুরেও তাকাচ্ছে না। গাড়িটা বাড়িতে এসে থামল। আদ্র অধরাকে ডেকে উঠাল। অধরা গাড়ি থেকে নেমে মিনিট 2 দাঁড়িয়ে রইল। ঘুমের ভাব চলে যেতেই ও হাঁটা দিল ভিতরে। ড্রয়িং রুমে বসেছিলেন আরিফ নেওয়াজ। অধরা এগিয়ে এসে অবাক কণ্ঠে বলল, আব্বু ঘুমাওনি এখনো? কত রাত হয়েছে গু? আরিফ নেওয়াজ এতক্ষণে হাসলেন মেয়েকে দেখে। এতক্ষণ খুবই চিন্তায় ছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ঘুমাবো এখন। তুমিও ফ্রেশ হয়ে শুয়ে পড়ো গু। ঠিক আছে গি। আরিফ নেওয়াজ চলে গেলেন। অধরা সিঁড়ি বেয়ে উপরে চলে এলো নিজের রুমে। আদ্র আর সোহাও চলে গেল যে যার যার মতো। ওদিকে রুদ্র গাড়িটা গ্যারেজে রেখে ভিতরে ঢুকল। মেইন দরজা বন্ধ করে ড্রয়িং রুমের লাইটটা নিভিয়ে সেও চলে গেল নিজের রুমে। পরদিন সকালবেলা অধরার ঘুম ভাঙল দেরিতে। তখন মোবাইল হাতে নিয়ে দেখল এখন বাজে 8টা। ও ফোনটা রেখে আডমোডা ভেঙে উঠে বসল। অনেক রাতে ঘুমানোর ফলেই এখন ঘুম থেকে এত দেরিতে উঠা। মনটাও বেশ ভালো আজ। ও ফ্রেশ হয়ে নিচে এসে সোজা খাবার টেবিলে চলে গেল। আদ্র আগেই বসা ছিল। অধরার মনটা আজকে ভালো থাকায় ও আদ্রর চুল টেনে পাশের চেয়ারে বসল। আদ্র ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে বলল, বাব্বাহ, আজ সূর্য কোনো দিকে উঠেছে রে। তুই আজ আমার মাথার চুল টান দিলি গ। কই আমি দিয়েছি? তোমার চুলই তো আমার হাত টান দিল গ। আমার কথা আমাকেই ঘুরিয়ে দিচ্ছিস গ। এই সময় সোহা এলো কলেজ ড্রেস পরে রেডি হয়ে। ও এসে অধরার পাশে বসল। অনিমা এসে খাবার বেড়ে দিলেন। অনিমা সোহাকে বললেন, সোহা, আজ কিন্তু তোর একাই যেতে হবে। তোর বড় আব্বু, মেজো আব্বু ড্রাইভারকে সাথে নিয়ে অফিসে চলে গিয়েছে। কি হ্যাঁ, তো আগেই চলে গিয়েছে? হুমুঙ্ঘ। তাহলে কার সাথে যাব? অনিমা বললেন, কেন, আদ্র তো ভার্সিটি যাচ্ছে, ওর সাথে যাবি উ। সোহা প্লেটের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে গি। আদ্র খাবার খেয়ে উঠে সোফায় এসে বসল। আর সোহাকে বলল তাড়াতাড়ি খেতে। সোহা খেয়ে চুপচাপ ওর সাথে চলে গেল। বাড়তি কোনো কথাও বলল না। আদ্র বেশ বুঝে শুনেই চাল চেলেছে। আপাতত কিছু বলবে না, পরে ধরবে ওকে। অধরা খাবার খেয়ে নিচে কিছুক্ষণ বসে থেকে উপরে চলে গেল। সামনে পড়ল রুদ্র। রুদ্র পকেটে হাত গুজে অধরাকে দেখতে দেখতে বলল, কেমন আছিস? অধরা কিছু বলবে ঠিক তখন ওর মাথায় এলো রাতের কথা। রুদ্র বলেছিল ওকে চুপচাপ থাকতে। সেই হিসেবে ও কোনো কথা বলল না। চুপচাপ দাঁড়িয়ে রইল। রুদ্র বলল, তোকে কিছু জিজ্ঞাসা করেছি। অধরা তখনও চুপ, শুধু তাকিয়ে রইল। রুদ্র কপালদয়ে ভাঁজ ফেলে বলল, মুখে কথা নেই কেন? বোবা হলি নাকি? অধরা এবারও নিশ্চুপ। রুদ্র রাগ হল। গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে তোর? অধরা এবারও নিশ্চুপ। তবে আর দাঁড়াল না। চলে গেল নিজের ঘরের দিকে। রুদ্র কপাল কুঁচকে তাকিয়ে রইল ওর দিকে। ভাবল ও কি রাগের কোনো কথা বলেছে? নাকি বকেছে? কিছুই তো করেনি। তাহলে কথা বল না কেন? মুড সুইং নাকি? কি জানি, হতেও পারে। কথাগুলো ভাবতে ভাবতে নিচে এলো। ওর মাথায় তখনও শুধু অধরার কথাই ঘুরপাক খাচ্ছিল। অনিমা ওকে খাবার বেড়ে দিল। ও খাবার খেয়ে চুপচাপ উপরে চলে এলো। অধরা পরীক্ষা দিতে গেল আজকে রুদ্রকে না বলেই। ড্রাইভারই নামিয়ে দিয়ে গিয়েছে। অন্যদিকে রুদ্র গুরুত্বপূর্ণ কাজে বাহিরে গিয়েছে। অধরা আর রুদ্র বাড়িতে না থাকায় বিকেলের দিকে পরে রুকাইয়া, অনিমা আর আদ্র মিটিং বসিয়েছে। কি করে রুদ্র আর অধরাকে এক করা যায়? অনিমা জানালো তার বড় বোনের ছেলে জীবনকে একদিনের জন্য আসতে বলবেন। আর বাদবাকি সব আদ্রই শিখিয়ে দিবে। অধরার পরীক্ষা ভালোই শেষ হল। কালকে থেকে আর পরীক্ষা নেই। অধরা গেটের কাছে এসে দেখতে পেল রুদ্র দাঁড়িয়ে আছে। অধরা চুপচাপ এসে গাড়িতে উঠল। রুদ্র আরও অবাক হল। প্রতিদিন তো এসে বলে যে ভাইয়া যাবেন না। আর কি এমন হলো যে সকাল থেকে কথাই বলছে না? আবার এখনও কোনো কথা বলল না। এই মেয়ের হলোটা কি? রুদ্র গাড়িতে উঠে বসতে বসতে অধরাকে বলেই উঠল, কিরে, কিছু বললি না কেন আজকে? অধরা তাকিয়ে রইল। রুদ্র মাথা নাড়িয়ে বলল, কিরে, কথা বল। আচ্ছা, তোর হয়েছেটা কি রে?
কথা কেন বলছিস না? তোকে কিছু বলেছি নাকি বকেছি? কথা কেন বলছিস না? এবার একটু কথা তো বলু। অধরা একটা প্রশ্ন আর কলম বের করল। অতঃপর সেটা হাঁটুর উপরে রেখে লিখল। আপনি কালকে বললেন যে আপনার সামনে চুপচাপ থাকতে, তাই চুপচাপ আছি। প্রশ্নটা রুদ্রর দিকে দিল। রুদ্র সেটা পরে কষে ব্রেক করল। অধরা মাথায় হালকা বাড়ি খেল। তবুও জেদ করে কোনো কথা বলল না। রুদ্র ওর দিকে তাকিয়ে বলল, তুই একটা ছোট্ট কথা নিয়ে কথা বলছিস না? আরে ভাই, তোকে তখন এমনই বলেছি। তাই বলে সারাদিন কথা বলবি না? তোর বড্ড জেদ রে। ঠিক বাপের মতো। অধরা চেতে উঠল। খবরদার আমার আব্বুকে নিয়ে কথা বলবেন না গি। রুদ্র মুখ বেঁকিয়ে বলল, এখন কথা বের হয়েছে। কত করে কথা বলায় বললাম, তখন তো বললি না। আর এখন বাপের কথা বলেছি আর সুরসুর করে কথা বললি। পোল্টিবাজ মেয়ে কোথাকার। অধরা ধমক দিয়ে বলল, চুপ করুন। আপনি পোল্টিবাজ, আপনার বাবা পোল্টিবাজ গু। রুদ্র বাঁকা হেসে বলল, আচ্ছা, এত বড় কথা গিউ। হুম, আমি বাড়িতে গিয়ে আব্বুকে বলে দিব আপনি তাকে পোল্টিবাজ বলে বকেছেন গু। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, যা গিয়ে বল। দেখবি সামনের সপ্তাহে তোকে বিয়ে দিয়ে দিবে গু। মানে? রুদ্র তো বলতে পারছে না ও কত বড় ঝামেলায় আছে। আরিফ নেওয়াজ যদি জানে তাকে ও তার মেয়েকে রুদ্র বকেছে, তাহলে রাগ করে মেয়েকেই অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। ও এখন বলতেও পারছে না যে অধরাকে ও বিয়ে করবে। যদি বলে তাহলে আরিফ নেওয়াজ মনে করবেন যে রুদ্র ওর বাবা মায়ের চাপে বিয়ে করবে। রুদ্রকে বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে ফেলতে হবে। ওর আরিফ নেওয়াজকে দেখাতে হবে ও অধরাকে ভালোবাসেই বিয়ে করবে। রাতের খাবার খাওয়ার সময় আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ আগেই খেয়ে চলে গিয়েছেন। এখন বসেছে বাড়ির ছেলেমেয়েরা। অনিমা তালে তালে রুকাইয়াকে বললেন, ভাবি, জীবনকে চিনেন না ঘি? রুকাইয়াও সেই তালে তাল মিলিয়ে বললেন, হুম। অধরার বড় খালার ছেলে না? কেন, কি হয়েছে? অনিমা হেসে বললেন, আরে ও তো কালকে সকালে এই বাড়িতে আসছে। বলা যায় ও অধরার পাগলু। রুকাইয়া বললেন, হ্যাঁ, ছেলেটা এলে অধরাকে চোখে হারায়। অধরা খেতে গিয়ে বিষম খেয়ে উঠল। রুদ্র তাকালো অনিমার দিকে। অনিমা রুদ্রর দিকে এক পলক তাকিয়ে অধরাকে পানি এগিয়ে দিলেন। আদ্র অধরার মাথায় চাপড় মেরে বলল, আস্তে খাগু। অধরা পানি খেয়ে তার মাকে বলল, আম্মু, জীবন ভাই কালকে আসবে? হুম। আসতে চাইছিল না, একটু জোর করেই আনছি। আসলে তোর বড় খালার জন্য কিছু জিনিস কিনে রেখেছি, ওগুলোই দেওয়ার জন্য ওকে আসতে বলেছি। কালকে সকালে আসবে, সারাদিন থাকবে, পরের দিন চলে যাবে গু। রুদ্র একটু রাগী কণ্ঠে বলল, জীবন আসতে চাইছিল না, ওকে জোর করার কি দরকার ছিল মেঝো আম্মু? আর তোমার বড় বোনের জিনিসগুলো আমি দিয়ে আসবনি? আদ্র মনে মনে বলল, কাজ হলো তবে। ভাইয়া জেলাস। এখন খেলা জমে যাবে। অনিমা বললেন, আরে রুদ্র, তোর কষ্ট করতে হবে না। ও তো আসছেই গু। রুদ্র তপ্ত শ্বাস ফেলল। অধরা আর চোখে তাকালো রুদ্রর দিকে। রুদ্র ঝটপট খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, অধরা, খাওয়া শেষ করে রুমে আসিস একটু গু। অধরা বলল, ঠিক আছে, আসছি গু। পাশ থেকে সোহা অধরার বামহাত ধরে থমথমে কণ্ঠে বলল, আপু, তোমার সাথে না একটু কথা আছে। খাওয়া শেষ হলে বলবো। সিরিয়াস কথা গু। অধরা হেসে বলল, বাব্বাহ, আজকে নিজেকে লাকি মনে হচ্ছে। দুইজনই কথা বলতে ডাকছে। ঠিক আছে গি। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।